আমি কি ভেতরে আসতে পারি স্যার? আসুন। আমি জানতে পেরেছি যে নিখিল কাশ্যপের কেসটা আপনিই দেখছেন। হ্যাঁ, আপনি কে? আমি ডক্টর সুপ্রিয়া যাদব, নন্দিতা শর্মার কাজিন, ওনার কাকার মেয়ে। হ্যাঁ বলুন। আমি এটা জানতে এসেছি যে এই কেসটা সত্যি সামনে আসবে নাকি সেটা লুকিয়ে ফেলবেন। দেখুন ডক্টর সুপ্রিয়া যাদব, এই কেসটা সবে আমার হাতে এসেছে। এখনো পর্যন্ত সেই জায়গায় পৌঁছয়নি যেখানে সত্যিটাকে চাপা দিতে হবে। কিন্তু আপনার সত্যতা কোন দিকে হবে সেটা তো আগে থেকেই ঠিক করা। আমি সবসময় কেসের সত্যতাই উন্মোচন করতে ভালোবাসি। এত বছরের সার্ভিসে আমি কোনোদিন ঘুষ নিইনি। এমনিতে লোকেরা আমাকে ঘুষ টুস কমই অফার করে। হ্যাঁ, যদি আপনি কিছু অফার করতে আসেন আলাদা ব্যাপার। আপনি বলুন না স্যার, আমি আপনাকে কি অফার করতে পারি? কি লাগবে বলুন, আমি সেটা দেওয়ার জন্য তৈরি। কেসটাকে ধামাচাপা দেওয়ার জন্যে? সততার সঙ্গে ইনভেস্টিগেশন করার জন্য। আমার দিদি নন্দিতা যেন সঠিক বিচার পায়। ওর দোষীদের শাস্তি পেতেই হবে, সেটা যে করেই হোক। আমি জানি না সততার মূল্য ঠিক কি। আমাকে আমার কাজ করার জন্য সরকারের তরফ থেকে যে মাইনে দেওয়া হয় সেটা আমার পক্ষে যথেষ্ট। তবে হ্যাঁ, যদি কখনো তার থেকে বেশি দরকার হয় তাহলে আপনাকে নিশ্চয়ই জানাবো। স্যার, এই নিখিল কাশ্যপ ও একটা মানুষরূপী শয়তান। কোনো অ্যাঙ্গেল দিয়েই ও ডক্টর নয়। দেখো পণ্ডিত, তদন্ত করার টিমটাকে তুমি চেনো, তাহলে নিশ্চয়ই ওদের রেটটাও তুমি জানবে। কাশ্যপবাবু, এখন আমি শুধু এইটুকুই জানি যে এসপি অফিস থেকে আমার সাসপেনশনের অর্ডার বেরিয়ে গেছে। আমার তো সর্বনাশ হয়ে গেল। তাহলে তো আরো দরকার। পণ্ডিত, তুমি ওদের সাথে ডিলটা করো। দেখো, ওরা যদি 2 পাও এগোতে চায় তাহলে আমরা 6 পা এগোবো। ঠিক আছে, ট্রাই করে দেখছি। ট্রাই ফ্রাই চলবে না কিন্তু। কোনো অবস্থাতেই হসপিটালে যেন রেড না হয়, বুঝেছো? আরে ডাক্তারবাবু, আমি তো না হয় বুঝলাম, কিন্তু শুরু থেকেই ডক্টর সুপ্রিয়ার লাগাম আপনাদের শক্ত হাতে ধরা উচিত ছিল। আপনাদেরই জাতের তো সে, না? আরে লাগামটা তো তোমাদের হাতে ছিল, আমি লাগামটা নিয়ে করতাম। হ্যাঁ, দেখো, তাড়াতাড়ি এই মামলাটাকে মিটিয়ে ফেলো। বুঝতে পারছো কথাটা? এখন কি সিচুয়েশন নিখিল? খুব ক্রিটিক্যাল। তাহলে ডক্টর উমেশকে বলে সুপ্রিয়ার মুখটা বন্ধ করে দাও না। নিজে এমবিবিএস পাশ করে পুরো দুনিয়াটাকেই ফেল করাতে চাইছে। উমেশকে বলো মেয়েটাকে টাইট দেওয়ার জন্য, আর ভয় দেখাও যে বেশি বাড়াবাড়ি করলে ওর ক্যারিয়ারটাই শেষ করে দেবো। সৈনী, এই সব কিছু না ওই সৈনী করিয়েছে। তাহলে পয়সা খাওয়া ওকে। এখন ওকে দিয়ে বলাও যে প্রথম পোস্টমর্টম রিপোর্টটা ভুল ছিল, নতুন ইস্যু করতে বলো। প্রবলেমটা কোথায়? প্রবলেমটা সেটা নয় বৈশালী। তাহলে প্রবলেমটা কোথায়? আর যাই হয়ে থাকুক, এই তদন্তটা আমাদের ভোগাবে। কিন্তু এই হসপিটালে তল্লাশি নিলে কিন্তু আমরা বিপদের মধ্যে পড়ে যাব। কিচ্ছু হবে না, বুঝতে পেরেছো? প্লিজ আমাকে এর একটা সমাধান ভাবতে দাও। ভাবতে হবে কেন? আমি তো বলছি তাদের সবাইকে বলো যারা আমাদের সার্কেলে ছিল, যে যদি আমরা ডুবি তাহলে ওদের সবাইকে সঙ্গে নিয়ে ডুববো। ওদের সবার ঠিকই আমাদের ট্যাঁকে বাঁধা আছে। আর এখন না খেললে কবে খেলবে ছেলে কি? যে সত্যের পর্দা উন্মোচন করতে আমরা এখানে এসেছিলাম সেটা বহু বছর ধরে নির্বিঘ্নে চলতে থাকা একটা র্যাকেট ছিল, যেটাকে বহু প্রভাবশালী লোক আগলে রেখেছিল। কিন্তু আমাদের যাত্রাপথে অনেক বাধা সত্ত্বেও আমরা ওই র্যাকেটটাকে এক্সপোজ করে ওটাকে শেষ করতে বদ্ধপরিকর ছিলাম। আমাদের ইনভেস্টিগেশনের শুরু একটা মৃত্যুকে কেন্দ্র করে, একজন যুবতী মহিলা নন্দিতা শর্মার রহস্যময় মৃত্যু। সাবেরাগঞ্জ হসপিটালে আমার ডিউটি তখন সবে শেষ হয়েছে, আর তখনই আমার বাবার ফোন এসেছিল আমার কাছে। হ্যাঁ বাবা, এইমাত্র ডিউটি শেষ হয়েছে, আমি এক্ষুনি বাড়ির জন্য বেরোচ্ছি। সুপ্রিয়া মা, তাড়াতাড়ি আমাদের এক্ষুনি ভানুগড় যেতে হবে। কি হয়েছে বাবা? নন্দিতা ঠিক আছে তো? না মা, ওর হার্ট অ্যাটাক হয়েছে। হার্ট অ্যাটাক? এটা তুমি কি বলছো বাবা? নন্দিতার হার্ট অ্যাটাক কি করে হতে পারে? তোর প্রকাশ জেঠু বেলাগড় থেকে ফোন করেছিল। অমিত ওনাকে ফোন করে বলেছে যে নন্দিতার অ্যাটাক হয়েছে। শোন ভাই, তুই এক্ষুনি গিয়ে নন্দিতার বাড়ি যা। জয়শ্রী, কাজল আর আমি এক্ষুনি বেলাঘাট থেকে বেরোচ্ছি। জানি না কি গন্ডগোল হয়েছে। অমিত ফোন করেছিল, বলছিল যে নন্দিতার হার্ট অ্যাটাক হয়েছে। তাড়াতাড়ি আসুন। হ্যাঁ দাদা, আমি এক্ষুনি ভানুগড়ে পৌঁছচ্ছি। এই শোন ভাই, তুই সুপ্রিয়াকে সঙ্গে নিয়ে যাস, ও সবকিছু বুঝতে পারবে। বাবা, আমি পৌঁছেই তোমাকে ফোন করব, ঠিক আছে? হ্যাঁ সাবধানে সাবধানে এসো। মা, আমি জামাইবাবুকে কখন থেকে ফোন করছি, আমার ফোনটাই তুলছে না। তোমার সাথে কি কথা হয়েছে কোনো? না হয়নি, হয়তো অমিত হসপিটালে আছে নন্দিতার সাথে। আমার কাজিন নন্দিতার শ্বশুরবাড়ি ভানুগড়ে, যেটা আমাদের সাবেরাগঞ্জ থেকে 15 কিলোমিটার দূরে।
আমি এটা কিছুতেই বুঝতে পারছিলাম না যে একজন সুস্থ সবল মহিলার কি করে হার্ট অ্যাটাক হতে পারে। যখন আমাদের শেষ কথা হয়েছিল তখন তো ঠিকই ছিল। এখন সবাই এটাই বলছে যে ওনাকে খুব চিন্তিত থাকতো। ওর বাড়ির লোকও এটাই বলতো যে ওরা নাকি ওর টেনশনটা বুঝতে পারতো। কিন্তু হার্ট অ্যাটাক, এটা কেউ কি করে বিশ্বাস করবে? এক সপ্তাহ আগে নন্দিতা বেলাঘাটে ছিল, ওর বাপের বাড়িতে। আবার কি ভাবছিস? কিছু না রে, তোকে খুব অন্যমনস্ক লাগছে। কিছু হয়েছে নাকি? কিছু না বললাম তো। কি কিছু না? 5 দিন হয়ে গেল এসেছিস, না হেসেছিস না কথা বলেছিস। কাকে বোকা বানাচ্ছিস? দিদি কিছু তো বল। আলু সেদ্ধ হয়ে গেছে, তুই খোসাটা ছাড়িয়ে ফেল। মাস্টার শেষ হওয়া পর্যন্ত থেকে যা না নন্দিতা। আমার 2 দিন ছুটি আছে, আমি তোকে বাড়িতে পৌঁছে দেবো। আমিও সেটাই বলছিলাম দিদিকে। ও কি কারোর কথা শোনে? না বাবা, আমাকে যেতেই হবে। অমিত ফোন করেছিল। আরে তুই ওকে বল না, ও এখানে এসে কিছুদিন থেকে যাক, পরে তুই ওর সঙ্গে চলে ও যাবি। আসতে পারবে না মা, জমিতে অনেক কাজ আছে। বেদিকা আর কাবিয়াও তো তোর সঙ্গে আছে। তোর এখন এই অবস্থা, 2-3 দিন থেকে জানা। না মা, আমি কাল সকালেই যাব। মোহনের হাতে 100 টাকা দিয়ে ওকে বলবি শ্মশানটা খুলে রাখতে। আজকে রাতের মধ্যেই দাহ করতে হবে। এটা পেতলের থালা, পেতলের থালা আনতে বলেছিলাম না? ঘি যা বলেছিলাম না? ভেতরে। আরে বডিতে মাখানোর জন্য ঘি লাগবে তো। হ্যাঁ 1 মিনিট। এই তুই কাঠের ব্যবস্থা করেছিস তো? কাঠের ব্যবস্থা হ্যাঁ, তাড়াতাড়ি পাঠিয়ে দাও। মোহনকে ফোন করে দেখ শ্মশানটা খুলেছে কিনা। জামাইবাবু, এটা হলো কি করে? আরে সুপ্রিয়া, খুব ভালো হয়েছে তুই এসে গেছিস। আমি তোকেই ফোন করতে যাচ্ছিলাম। পুজোর জিনিসপত্র কোথায়? সব কিছু বুঝিয়ে বলতে হবে তোকে। যা নিয়ে আয়। রাজেন্দ্র বাবু, এসব কি? যশবন্ত বাবু, জোরালো অ্যাটাক হয়, নন্দিতা সামলাতে পারেনি। পরশুই তো কথা হয়েছে আমার, তখন তো সব ঠিক ছিল। এরকম হঠাৎ করে কি করে হলো? গৌরব, হ্যাঁ আরে গিয়ে একবার দেখ ঠাকুর মশাই এবার কোথায় আড্ডা মারছে। ফোন করেছিলাম, রাস্তাতেই আছে। জামাইবাবু, আমি কিছু জিজ্ঞেস করছি আপনাকে। সুপ্রিয়া, তুই ডক্টর না আমি? তোর তো জানা উচিত যে এই হার্ট অ্যাটাক কিভাবে হয়, কখন হয়, কেন হয়, বলে তো আসে না। না, হার্ট অ্যাটাকটা হঠাৎই হয়েছে আর মারা গেছে। কেন হলো, কি করে হলো, এই সব আলোচনা করে তো আমার বৌমার ফিরে আসবে না। এখন অন্তিম সংস্কারের ব্যবস্থা করছি। আপনি প্রকাশ দাদাকে বলেছেন? অমিত নিশ্চয়ই বলেছে, আর না বলে থাকলে বলবে। এই শোন সুপ্রিয়া, তুই একটা কাজ কর না, তুই নন্দিতার মা বাবাকে ফোন করে বলে দে আমি আর পাচ্ছি না, আমার অবস্থা খারাপ। বেদিকা আর কাব্য কোথায়? ভেতরে আছে, কান্নাকাটি করে অবস্থা খারাপ ওদের। ফোনটা কর আর ভেতরে গিয়ে ওদের সামলা। তুই আর আমার মাথা খাস না, যা। শোনো বাবা, আমার তো মনে হচ্ছে এখানে কিছু একটা গন্ডগোল আছে। তুমি জেঠুকে ফোন করো, আমি গিয়ে বাচ্চা দুটোকে দেখছি, ঠিক আছে? ব্যাগটা নিয়ে নে। চলে আয়। হ্যাঁ হ্যাঁ ভাই বল। আচ্ছা, কোন হসপিটালে আছে নন্দিতা? আমরা সোজা ওখানেই পৌঁছবো। আমাদের বাসটা এক্ষুনি ছাড়বে, সকাল 9টার মধ্যে ওখানে পৌঁছে যাব। প্রকাশ দাদা, নন্দিতা হসপিটালে নেই। তাহলে বাড়ি পাঠিয়ে দিয়েছে ওকে? ঠিক আছে তো? দাদা, ও নন্দিতা নেই দাদা। ভাই তুই কি বলছিস? এখানে একটা গন্ডগোল আছে দাদা। এরা এক্ষুনি দাহ করার ব্যবস্থা করছে, পরিষ্কার করে কেউ কিচ্ছু বলছে না। বেদিকা বল শোনা, কি হয়েছিল? মা কি অসুস্থ হয়ে গেছিল? আমি জানি না মাসি, বাবা মা দুজনেই বাইরে গেছিল। বাবা বলছে না মায়ের কি হয়েছে। দাদা, দাদা কিছু তো বলো দাদা, তুমি শুনতে পাচ্ছ তো? বাবা কিছু বলো। বাবা, দাদা, গ্রামের লোকেরা এসে গেছে, পুরোহিতকেও ডেকে নিয়েছে, এক্ষুনি দাহ করবে বলছে। না না, আমি নন্দিতাকে শেষবারের মতো দেখতে চাই। তুই বল যে আমরা না পৌঁছানো পর্যন্ত জানো দাহ না করে। ওদের থামা তুই। কি জানতে চাস তুই? নন্দিতা আমার দিদি ছিল, আপনার বউ আর আপনার বাচ্চাদের মা। আমাকে সত্যি করে বলুন যে ঠিক কি হয়েছিল। আর কতবার বলবো তোমাদের যে হার্ট অ্যাটাক হয়েছে? এখন কি লিখে গলায় ঝুলিয়ে ঘুরে বেড়াবো আমি?
আরে যশবন্ত বাবু, আপনি তো মেয়েটাকে ডাক্তারি পড়িয়েছেন, হার্ট অ্যাটাকের মানেটাও বোঝে না নাকি? বুঝতে পারি, সেই জন্যই বলছি নন্দিতার হার্ট অ্যাটাক হতেই পারে না। তাহলে আমরা কি মিথ্যে কথা বলছি? তাহলে বলুন না, কোথায় হলো, কিভাবে হলো, কখন হলো, আর তার জন্য আপনি কি করেছিলেন বলুন। গণেশ মন্দিরে গেছিলাম আমরা। ফেরার সময় আমাকে বলে যে ওর বুকে যন্ত্রণা হচ্ছে, তারপরও হঠাৎ চিৎকার করে। আরে ভাগ্য বলো তো আমি ওখানেই তখন ব্রেকটা কষি, না হলে ওখানেই পড়ে গিয়েও শেষ হয়ে যেত। তারপর বাগার হসপিটালে নিয়ে যাই ওকে, আর ওখানে যেতে ডাক্তার বলে যে খুব বড় একটা অ্যাটাক হয়েছিল, তাই ও মারা গেছে। এর থেকে বেশি কি বলবো আর আমি? দেখুন রাজেন্দ্র বাবু, অমিত, প্রকাশ দাদা, কাজল আর বৌদি তিনজনই বেরিয়ে পড়েছে। ওরা কাল সকাল 9টার মধ্যে এখানে পৌঁছে যাবে। ওরা বলেছে, পরিষ্কার বলেছে, ওরা না আসা পর্যন্ত দাহ হবে না। আপনারা এটা ভাবলেন কি করে যে নন্দিতার বাবা মাকে ছাড়া আপনি ওর দাহ করে দেবেন? আরে এত তারার কি আছে? সুপ্রিয়া, গলা নামিয়ে কথা বল। তুই আমার বাড়িতে দাঁড়িয়ে আমার বৌমার সম্পর্কে কথা বলছিস। শোন, অমিত নন্দিতার স্বামী, আর অমিত যখন ঠিক করেছে ক্রিয়াকর্ম এখনই হবে, তো এখনই হবে। ঠাকুরমশাই, আপনি নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন এক্ষুনি। এই, চলো, চলো। সরো তোমরা। নাও, নাও। নাও, চলো। না না, কি শুনবো কি? কিচ্ছু শোনার নেই। এই তোলো ওকে। চলো 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 সবাই। আরে সরো, সরো। আরে আপনি ফালতু কেন কথা বলছেন? অমিত, নন্দিতার মা বাবা কাল সকালের মধ্যে এখানে পৌঁছে যাবে। ওদের শেষবারের মতো বাবা এসে কি করবে এখানে? লাশের মধ্যে কি জীবন ফিরিয়ে দেবে নাকি? রাজেন্দ্র বাবু, আপনি বুঝতে পারছেন আপনি কি বলছেন? এই চলো তাড়াতাড়ি চলো, করো। তাড়াতাড়ি চলো। করো, তাড়াতাড়ি। এই বাঁধো দাঁড়ান দিকটা। বলছি, ছাড়ুন আরে ওকে, বাঁধো। ছাড়ুন, ছাড়ুন বলছি আমি। জামাই বাবু, আপনি এটা কি করছেন? নন্দিতার দুটো মেয়ে তো আপনারও মেয়ে, তাই না? ওরা দুজন ভেতরে কেঁদে কেঁদে পাগল হয়ে যাচ্ছে। ওরা এটাও জানে না যে ওর মায়ের সাথে কি হয়েছে। জামাই বাবু, আপনি কেন বুঝতে... চল পিছনে যা, পিছনে যা। দেখুন কাকা বাবু, ওকে বুঝিয়ে দিন। এখন আমার মাথা খারাপ হয়ে আছে। স্ত্রী মারা গেছে, আমার মজা হচ্ছে না। এবার কেউ যদি আর বাধা দেয় না, হাত উঠে যাবে আমার, বলে দিলাম আমি। চলো চলো, চলো, চলো। রাজেন্দ্র বাবু, জামাই কি বাবু, করছেন এটা আপনি আপনারা? কি করছেন? অমিত, আপনি অমিত, এটা এটা করতে তোমরা পারেন করতে না। পারো না। জামাই বাবু, এটা ঠিক করছো না তোমরা। আরে শুনুন না, কাল কেন সকাল আপনারা পর্যন্ত এরকম অপেক্ষা করছেন? করুন। আমার কথাটা একটু অমিত, শুনুন। রাজেন্দ্র Please, আমার বাবু, কথাটা শুনুন। আমার কথাটা শুনুন। ওর দাদা, শুনুন। বাবাকে আসতে দিন। শুনুন দাদা, এক মিনিট আমার কথা এইসব শুনুন। কি হচ্ছে আমি দেখুন না। বলছিলাম কি, দেখুন, শর্মা ফ্যামিলি ওদের বাড়ির বউকে হারিয়েছে। ব্যাপারটা ওদের কাছে দুঃখের, আর এটা ওদের পরিবারের ব্যাপার। হ্যাঁ, আপনারা এখানে এসে ঝামেলা করবেন সেটা ঠিক নয়। আর আপনারা এটা ভুলবেন না যে আপনারা নন্দিতার বাপের সেই বাড়ির জন্যই লোক। তো আমরা ঝামেলাটা করছি, মোড়ল মশাই। আপনি কেন বুঝতে পারছেন না? আরে দেখুন, নন্দিতার বাবা মা কাল সকালে এখানে চলে আসবে। এত তারার কি আছে দাহ করবার জন্য? কিছু না কিছু তো গন্ডগোল আছে। নন্দিতার হার্ট অ্যাটাক হতেই পারে। হ্যাঁ হ্যাঁ, ওই তো একমাত্র ডাক্তার আছে ভানুগড় আর সবেরাগঞ্জের মধ্যে। দেখুন মাসিমা, এই জেলাতে 100-র ওপর ডাক্তার আছে, আর সবাই এটাই বলবে যে এর মধ্যে কোনো না কোনো গন্ডগোল আছে। দেখুন, আপনাদের এখন যা ইচ্ছে হয় আপনারা করতে পারেন। আমরা আর আপনাদের কোনো সাহায্য করতে পারবো না। বাবা, নন্দিতার অন্ত্যেষ্টি আমি এভাবে কিছুতেই করতে দেব না, কিছুতেই দেব না। বলোরি হরি বল, 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 বলোরি হরি বল। দেখুন, আমার না বর্দার মেয়ে মারা গেছে। হ্যাঁ, জানতে পেরেছি, তাই জন্য এত রাতে শ্মশান খুলেছি। আমার খুড়তুতো দিদিও, নাম নন্দিতা শর্মা। ওর স্বামী আর ওর শ্বশুরবাড়ি বলছে যে ওর হার্ট অ্যাটাক হয়েছিল, কিন্তু আমার মনে হচ্ছে যে ওকে মেরে ফেলা হয়েছে, মার্ডার। ডেথ সার্টিফিকেট আছে ওদের কাছে? আমাকে কিছু দেখায়নি। আর কোনো প্রমাণ? আগে না। দেখুন, আমার জেঠু জেঠিমা কাল সকালেই এখানে পৌঁছবে, কিন্তু ওরা আজ রাতেই ওর বডিটাকে দাহ করতে চাইছে। দেখুন ম্যাডাম, ডেথ সার্টিফিকেট ছাড়া তো আর শ্মশানে দাহ করতে দেবে না। ওনাদের কাছে নিশ্চয়ই থাকবে, এটা ঘরোয়া ব্যাপার। আপনারা যদি নিজেরাই মিটমাট করে নেন তাহলে ভালো হয়। পুলিশকে এর মধ্যে না টানাই ভালো ম্যাম। আরে, এইসব আপনি কেন বলছেন? আমি একজন ডাক্তার, আমি জানি যে এটা মার্ডার হয়েছে। মার্ডার মানে ক্রাইম, তাই তো? আপনারা মাথা গলাবেন না তো কে গলাবে? চেঁচাবেন না, ভুলে যাবেন না সরকারি কর্মচারীর সঙ্গে কথা বলছেন। আমি স্টেশন ইনচার্জের সঙ্গে কথা বলবো। স্যার নেই, স্যারের ডিউটি শেষ হয়ে গেছে, বাড়ি চলে গেছেন উনি। মোবাইল নাম্বার দিন ওনার।
দিতে পারবো না আমি। প্লিজ দিন, আমি হাত জোর করছি। হরি বল বলরি 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 হরি বল। দেখুন মুকুন্দ বাবু, ওদের কিন্তু কিছুতেই দাহ করতে দেবেন না। দাদা ওদের আগে সার্টিফিকেট তো আগে দেখাতে দিন। কিন্তু সার্টিফিকেট জালও হতে পারে, ওটা জাল সার্টিফিকেট, আমি বলে দিচ্ছি। ধরে সার্টিফিকেট দেখছি আমি, আপনি আমাকে আমার কাজটা দিন। বলরি হরি বল 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 বলরি। হ্যালো পণ্ডিত বাবু। আপনি কে বলছেন? বাবু, আমি ডক্টর সুপ্রিয়া যাদব। একটা খুব সিরিয়াস ঘটনা ঘটেছে, আপনাকে এসে আটকাতেই হবে স্যার। হরি বল বলো হরি হরি বল বলো হরি হরি বল বলো হরি হরি বল। কাকা বাবু, আপনারা দুজনে মিলে কিন্তু আমাদের দুঃখটা দ্বিগুণ করে দিচ্ছেন। আপনারা কিন্তু নন্দিতার আত্মাকে খুব কষ্ট দিচ্ছেন, আমি বলে দিচ্ছি। সার্টিফিকেটটা তো একদম আসল, কোনো গন্ডগোল নেই। অ্যাক্সিডেন্টাল ডেথ? আগে হ্যাঁ, অ্যাক্সিডেন্টাল ডেথ। আমি এডিআর দিয়েছিলাম নন্দিতা শর্মার নামে। নন্দিতা শর্মার হার্ট অ্যাটাক হয়েছিল যখন সে তার স্বামী অমিত শর্মার সাথে গণেশ মন্দির থেকে ফিরছিল, আর তারপর অমিত শর্মা তাকে কাশ্যপ হাসপাতালে নিয়ে যায়। নন্দিতা অমিত শর্মা, বয়স কত? 28 বছর। পুরো বিবরণ দিয়ে দাও। কোথা থেকে আসছিলে, কোথায় যাচ্ছিলে, আর হার্ট অ্যাটাক ঠিক কোন স্পটে হয়েছিল? আমরা গণেশ মন্দির থেকে ফিরছিলাম। ওই পুকুরের পাশে যে গণেশ মন্দিরটা আছে ওটা তো? কখন হয়েছে হার্ট অ্যাটাক? আমাকে ডিটেলসটা বলুন। হার্ট অ্যাটাক হয়েছিল আর এডিআর ফাইল করা হলো। অ্যাক্সিডেন্টাল ডেথ রিপোর্ট। অ্যাটাক কোথায় হয়েছিল? রাস্তাতেই না? তাহলে রাস্তায় কোনো দুর্ঘটনা মানেই অ্যাক্সিডেন্টাল ডেথ। কিন্তু পণ্ডিত বাবু, এডিআর ফাইল করা হয়েছে এটা আপনি বলছেন, তাহলে তো পোস্টমর্টেম হওয়া উচিত। সেটা কেন হয়নি? ডক্টর আমি, সব নিয়ম আমিও জানি। আরে ম্যাডাম, আপনি যেমন ডাক্তার, আমিও তো পুলিশ অফিসার। এই এডিআরটা একটা ফর্মালিটি, বুঝেছেন? না না, আমি কিছুতেই বুঝবো না। আর এই ফর্মালিটি কি করে হতে পারে? ফর্মালিটি মানে আপনার দিদির মৃত্যু ন্যাচারাল ডেথ, একদম প্রাকৃতিক কারণে। বেকার বেকার ঝামেলা আর বাড়াবেন না, দাহটা নির্বিঘ্নে হতে দিন। কিন্তু পণ্ডিত বাবু, এটা বাবা বাবা, এই মৃত্যুটা কোনো অ্যাঙ্গেলেই ন্যাচারাল নয়। ওদের কাছে তো বড় হসপিটালের সার্টিফিকেট আছে। সে যাই হোক না কেন, এডিআর ফাইল হয়েছে। পোস্টমর্টেম ছাড়া নন্দিতার অন্ত্যেষ্টিক্রিয়া কোনোভাবে হতেই পারে না। এটা একটা ফাউল প্লে। দাঁড়ান দাঁড়ান বলছি, দাঁড়িয়ে যান। দাঁড়ান বলছি। সরুন বলছি। আপনারা বডিতে আগুন দিতে পারেন না। সরুন সরুন বলছি। সুপ্রিয়া, অনেক হয়ে গেছে হ্যাঁ তোর, যা এখান থেকে বেরো। এই মেয়ে যা, চল। তুই নিজের বোন নয়, আর এই যশবন্ত বাবু শুধু এর কাকা কাকা। মুকুন্দ বাবু, হসপিটাল রিপোর্টের সাথে সাথে পুলিশের এডিআর রিপোর্টও আছে। কেস হবেই হবে, আমি কেস করব, আর আপনারা সবাই এক এক করে ফাঁসবেন। দাদা এসবের মধ্যে আমাকে কেন টানা হচ্ছে? সুপ্রিয়া দেখো, ডক্টর কাশ্যপ ভানুগড়ের নামকরা ডক্টর, এখানে সবাই ওনাকে সম্মান করে, তুমি ওনাকে মিথ্যেবাদী বলছো। দেখুন মোড়ল বাসাই, সুপ্রিয়া ঠিক কথা বলছে। এডিআর আছে, পোস্টমর্টেমটা খুব দরকারি। না, এখন দরকার এটা যে আপনারা মানে এখান থেকে কেটে পড়ুন। আমি মিউনিসিপ্যালিটি হসপিটালে ফোন করছি। আপনারা যদি এই বডির গায়ে আগুন দেন তাহলে আপনারা প্রত্যেকেই দোষী হয়ে যাবেন, আর আপনাদের সবাইকে জবাব দিতে হবে যে পোস্টমর্টেম ছাড়া আপনারা অন্ত্যেষ্টিক্রিয়া করলেন কি করে। এই তোর সাহস কি করে হলো আমার মেয়ের গায়ে হাত তুলছেন? সরুন, আপনার সাহস হয় কি করে আমাদের পরিবারের মধ্যে নাক গলানোর? ফালতু ঝামেলা করছেন, জান এখান থেকে। চল বেরো এখান থেকে, নাহলে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বার করে দেবো। যা করার হয় করে নে, কিন্তু নন্দিতার বডি পোস্টমর্টেম না করে আমি কিছুতেই ছাড়বো না। ভালো কথায় কাজ হবে না, না? হ্যাঁ, আমাকে একদম দুর্বল ভাববি না অমিত। দেখুন ব্যাপারটা গন্ডগোল মনে হচ্ছে, আমরা সবাই ভেসে যাব। তাই জন্য যতক্ষণ না এটা ক্লিয়ার হচ্ছে আমি এই কাজটা করব না। এক মিনিট, নন্দিতার পোস্টমর্টেম তো আমি করেই ছাড়বো, তাতে যাই হয়ে যাক। অমিত শোনো,
আমাদের মধ্যে কেউই চায় না যে সে পুলিশের ঝামেলায় ফাঁসুক। দেখুন আমাদের কাছেও কিন্তু ডক্টর কাশ্যপের মেডিকেল রিপোর্ট আছে। আর এদের কাছেও পুলিশের এডিআর আছে, পোস্টমর্টেম করাতেই হবে। আর ও নিজে ডক্টর সবকিছু জানে। আপনিও এই বাপ মেয়ের মিথ্যে কথায় বিশ্বাস করে নিলেন? আরে এরা তো আমাদের গ্রামেরও নয়, আর সব টাকার জন্য করছে। টাকা? তুই দিবি আমাদের টাকা? কি করছিস তুই? একে তো আমার ভাইজিকে মেরে ফেলেছিস, আবার মিথ্যে কথা বলছিস। সত্যি করে বল, তুই নন্দিতাকে কি করেছিস? হ্যালো অতুল, অতুল, সুপ্রিয়া বলছি। কিরে সুপ্রিয়া, দিনের বেলায় তো কোনোদিন ফোন তুলিস না, আর এখন ফোন করছিস? অতুল, একটা এমার্জেন্সি হয়েছে, পোস্টমর্টেম করতে হবে, এক্ষুনি একটা অ্যাম্বুলেন্স চাই। কার পোস্টমর্টেম করতে হবে? আমার খুড়তুতো দিদি নন্দিতা শর্মা। বল, হেল্প করবি তো? অতুল, অতুল, পোস্টমর্টেম হবে তো? হ্যাঁ হ্যাঁ সুপ্রিয়া, ডোন্ট ওয়ারি, এডিআর আছে তো? হ্যাঁ আছে। তাহলে কোনো ব্যাপার না, আমি সুপারিনটেন্ডেন্ট সোহিনী বাবুর সাথে কথা বলে নিয়েছি। উনি বলেই দিয়েছেন এডিআর যখন ফাইল হয়েছে তখন পোস্টমর্টম হবেই। ওই মহিলার বডি অ্যাম্বুলেন্সে তোলো তাড়াতাড়ি। কাকা বাবু, আপনারা এইভাবে বডি নিয়ে গেলে আমাদের কিন্তু কোনো আর দায় থাকবে না, বলে দিচ্ছি। পুরো সমস্যা এবার আপনাদেরই সব সামলাতে হবে। আমি এডিআর কপি নিয়ে আসছি। মুকুন্দ বাবু, মুকুন্দ বাবু, এডিআর কপি দিন। আমাদের কোনো দায়িত্ব নেই বলছিলেন না? এবার সব উত্তর আপনাদের কি দিতে হবে। আমার বোনকে আপনারা মেরে ফেলেছেন। অতুল, এই যে এডিআর। এটাই যথেষ্ট পোস্টমর্টমের জন্য। কাশ্যপ হসপিটাল। সুপ্রিয়া, কাশ্যপ হসপিটাল মানে কোনো গন্ডগোল আছে? কেন? বলছি, আগে বডিটাকে আমাদের হসপিটালে নিয়ে যাই। তুই অ্যাম্বুলেন্সে গিয়ে বস, আমি স্কুটার নিয়ে আসছি। হ্যাঁ বাবা। যা। দাদা এবার কি করব বাবা? রাজেন্দ্র বাবু, আমি তো আগেই বলেছিলাম ব্যাপারটা গন্ডগোলের। বাবা মোড়ল মশাই, এত তাড়াতাড়ি পাল্টি খেয়ে গেলে? আপনাদের হাতে সময় ছিল, ওই মেয়ে আর বাবা আসবার আগে ব্যাপারটা মিটিয়ে নিতেন। বাবা, এই সুপ্রিয়া কিন্তু খুব গন্ডগোল করছে। ডক্টর আগরওয়াল, মাই ব্যাচমেট ডক্টর সুপ্রিয়া যাদব। হ্যালো ডক্টর। চিন্তা করো না, সত্যিটা অবশ্যই সামনে আসবে। ডক্টর, আমি 100% শিওর হার্ট অ্যাটাক কোনোভাবেই হতে পারে না। দেখছি আমরা। অতুল, তুই কিছু একটা বলছিলি, কাশ্যপ হসপিটাল মানে গন্ডগোল। চল বাইরে গিয়ে বলছি। আর পোস্টমর্টেম কে করছে? ব্যাপারটা এত দূর গড়ালো কি করে? ঠিক আছে। কি হয়েছে নিখিল? ওই নন্দিতা শর্মার পোস্টমর্টেম হচ্ছে। কি? কিন্তু এই অমিতকে বলা হয়েছিল না তাড়াতাড়ি দাহ করে দিতে? এই পণ্ডিত শোন, এসব কি হচ্ছে বলতো? ওই নন্দিতা শর্মার বোনও তো এখন দেখছি একজন ডাক্তার। খুব হাঙ্গামা করেছে ওখানে গিয়ে। এবার বলুন, আমি আর কি বা করতাম? কি করতাম মানে? আরে সোজা শ্মশানে যেতিস আর এডিআর রিপোর্টটাকে ছিঁড়ে ফেলতিস। আরে প্রথমে তো আপনি বললেন এডিআর বানাতে, এখন বলছেন ছিঁড়ে ফেলতে। পণ্ডিত, তুই তো নিজের বুদ্ধিটাও একটু ব্যবহার করতে পারিস। হ্যাঁ, কেন করতে যাব? যতটা টাকা পাবো ততটাই কাজ করব। আর এমনিতেও এখনো বেশি দেরি হয়নি। আপনি ডক্টর সোহিনীর সাথে কথা বলুন। ও হয় না আপনাদের ডাক্তারে ডাক্তারে মাস্তাতো ভাই? আমরা পুলিশের লোক, আমাদের ক্যানের মধ্যে টানছেন। তুমি ওই ডক্টরকে ফোন করো। ও কি আমার কথা শুনবে? একবার ফোন করে তো দেখো। হাত ধুয়ে আমার পিছনে পড়ে গেছে। একবার ট্রাই করতে অসুবিধাটা কোথায়? এই তো এসে গেছে। এই আদিত্য, প্রভাত সমাচারে লেখে। ওই তোকে ডক্টর কাশ্যপের সব হিস্ট্রি বলবে। দেখো, প্রথমত এই নিখিল কাশ্যপকে ডাক্তার বলো না। এই কাশ্যপ মেডিকেল প্রফেশনের কলঙ্ক। তোমার দিদি কত মাসের প্রেগনেন্ট ছিল? 5 5 মাস। এই সময় তো অ্যাবর্শন খুব রিস্কি হয়, তাই না? 5 মাসে? ভেরি রিস্কি। আর তার জন্য তো কোর্টের অর্ডার লাগে। তোমার মনে হচ্ছে যে নন্দিতার মৃত্যু অবর্শন টেবিলে হয়েছে? ডক্টর সুপ্রিয়া, কাশ্যপ হসপিটালের টেবিলে শুধুমাত্র অ্যাবর্শনই হয়।
পুরো জেলাতেই ফেমাস এই ফ্রড ডাক্তার কাশ্যপ। 2 বছর আগে কাশ্যপ হসপিটালের বিরুদ্ধে কেউ কমপ্লেন ফাইল করে, ইনকোয়ারি হয়, তদন্তও হয়। রেজাল্ট কি বেরোলো? কিচ্ছু না। ক্লিন চিট পেয়ে গেছিল, কেউ একটা আঁচড় পর্যন্ত লাগাতে পারেনি। মানে ওয়েল কানেক্টেড এই নিখিল কাশ্যপ। একদমই। দেখো, কেস তো হবেই স্বামী আর শ্বশুরবাড়ির বিরুদ্ধে, কিন্তু কেসের প্রাইম সাসপেক্ট কাশ্যপ হসপিটাল আর এই কাশ্যপ হবে। এবার এটা বলো ডক্টর সুপ্রিয়া, তুমি কতদূর পর্যন্ত লড়তে চাও? নন্দিতার হার্ট অ্যাটাক হয়নি, 2 ছোট বাচ্চা আছে ওর। জেঠু জেঠিমা খুব কষ্ট আছে, কাল সকালে পৌঁছবে। এইসবের মধ্যে কি করব না কিচ্ছু বুঝতে পারছি না। আমি বুঝতে পারছি না আমি কি করব। এডিআর গণেশ পণ্ডিত বানিয়েছে। হ্যাঁ, ও ওদের লোক। বাট ডোন্ট ওয়ারি সুপ্রিয়া, ডক্টর আগরওয়াল আর ডক্টর সোহিনী খুব সৎ মানুষ। ওনারা কখনোই এই কাশ্যপের র্যাকেটে ইনভলভ হবেন না। দেখো সুপ্রিয়া, যদি তোমার দিদি নন্দিতা তার পরিবারকে ন্যায় পাওয়াতে চাও, মানে সিরিয়াসলি পাওয়াতে চাও, আর কেসের মূল পর্যন্ত যেতে চাও, তাহলে তোমাকে এই লড়াইটা লড়তে হবে। লড়াইটা কিন্তু খুব সহজ নয়। নন্দিতার মৃত্যু একটা মার্ডার ছিল, আর এই ব্যাপারটা পোস্টমর্টেমে পরিষ্কার হতে যাচ্ছিল। এই মৃত্যুর জন্য অনেকেই আলাদা আলাদা দিক থেকে দোষী ছিল, আর এর মধ্যে নিজের লোকেরাও যুক্ত ছিল, যারা এই অবস্থাটাকে এতটা খারাপ হতে দিয়েছিল। এটা কোনোভাবেই সাধারণ একটা হার্ট অ্যাটাকের কেস নয়। যদি ঠিকঠাকভাবে বলা হয় তবে এটা একটা মার্ডার। প্রায় 5 মাসের একটা ফিটাসকে অ্যাবর্ট করার সময় হ্যামারেজ হয়েছে, ব্লিডিং বন্ধ করা যায়নি। কাম অন সুইচার, কুইক কুইক কুইক। প্রীতিশা, গজ 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 পুরো প্যাকেটটা নিয়ে এসো। প্রথমত এই অপারেশনটা করাই উচিত হয়নি, 5 মাসের একটা ফিটাস। দ্বিতীয়ত এই অপারেশনটা ভ্রূণ হত্যার কেস মনে হচ্ছে, আর ভ্রূণটাকে বের করে নেওয়া হয়েছে। অপরাধটাকে চাপা দেওয়ার একেবারে যথাযথ চেষ্টা করা হয়েছে। স্যার, আমি পোস্টমর্টেম রিপোর্ট কখন পাবো? অল দ্য বেস্ট ডক্টর। মেডিকেল সার্টিফিকেট আছে আমাদের কাছে। তোমার মেয়ের সাথে আর আমাদের কোনো সম্পর্ক নেই। তুমি এখন যা পারো করো। ছেড়ে চাই না তোমার। এবার শ্বশুর জামাইয়ের সম্পর্ক ভুলে গিয়ে কিন্তু আমিও হাত তুলে দেবো। দিদিকে মেরে ফেলেছো, এখন আবার মারার কথা বলছো? কাপুরুষ! ও যখন বাড়িতে এসেছিল তখন মন মারা হয়েছিল। আপনারা সবাই মিলে ওকে ছেলের জন্য টর্চার করছিলেন। এতটাই খারাপ যখন ফিরে এলো কেন? রেখে দিতিস ওখানে। আর নিজের মেয়ের পোস্টমর্টেম করা, ওকে কাটা ছাড়া করানোর খুব ইচ্ছা না তোমাদের? যাও করাও গিয়ে। অ্যাক্সিডেন্টাল রিপোর্ট বলছিলেন না আপনি? এবার দেখুন পোস্টমর্টেম রিপোর্ট। ম্যাডাম, এডিআরে পরিষ্কার লেখা আছে মৃত্যু হার্ট অ্যাটাকের কারণে। নিখিল কাশ্যপ, ওর স্ত্রী বৈশালী কাশ্যপ, নন্দিতার স্বামী অমিত শর্মা, বাবা রাজেন্দ্র শর্মা আর ওর স্ত্রী বন্দনা শর্মা, এরা সবাই নন্দিতার খুনের জন্য দায়ী। এফআইআর নিন আপনি এক্ষুনি। ব্যাস, মাত্র এই কটা নাম? আরো 4-5টা নাম জুড়ে দিন, যাদের সাথে আপনার শত্রুতা আছে, যাদের উপর রাগ আছে। একজন সম্মানীয় ডাক্তারের উপর আপনি যখন কাদা ছেটাচ্ছেন, তাহলে নিশ্চয়ই কোনো না কোনো স্বার্থ আছে আপনার। এই সময় আমার একটাই কাজ, আপনাদের সবাইকে রাস্তায় দাঁড় করিয়ে প্রচন্ড মারা। এই নে, তোর দিদি, তোর খুড়তো দিদি মারা গেছে, গিয়ে শান্তিতে নির্বিঘ্নে ওর শেষ কাজটা করে ফেল। এত বড় একটা ডাক্তারের দিকে আঙুল তুলে কোনো লাভ হবে না। যেরকম ডাক্তার সেরকম রিপোর্ট।
কাঞ্চন, প্রিন্ট, টিভি, অনলাইন মিডিয়ার প্রত্যেককে রাজেন্দ্র শর্মার বাড়িতে পাঠাও এক্ষুনি। একটা বড় খবর রয়েছে, ব্রেকিং নিউজ। এবার নন্দিতার জন্য লড়াই শুরু হয়ে গেছিল। দুঃখের বিষয় এটাই ছিল যে এই লড়াইটা তখন শুরু হওয়া উচিত ছিল যখন নন্দিতা জীবিত ছিল। লড়াই ওকে আর ওর পেটের বাচ্চাটাকে বাঁচানোর জন্য হওয়া উচিত ছিল। ডাক্তার বলেছে বাচ্চার গ্রোথ ঠিক আছে, শুধু তুই চিন্তা করিস না, বাচ্চার ওপর প্রভাব পড়ে। শোন মা, কিছু জিনিস আমাদের হাতের মধ্যে থাকে না। হ্যাঁ মা, আমি জানি, কিন্তু অমিত আর অমিতের মা বাবা ছেলের আশায় বসে আছে। আমার ভয় হচ্ছে এবারেও যদি ছেলে না হয় তাহলে কি হবে। অমিত, ডাক্তার বলছে সব ঠিকঠাক আছে, আর বাচ্চাও ফার্স্ট ক্লাস আছে। প্রার্থনা করুন বাবা যেন বাচ্চাটা ছেলেই হয়। বাবা, ভগবানের যা ইচ্ছে। আমাদের ইচ্ছেরও তো দাম আছে নাকি বাবা? এখন দুটো মেয়ের পরে কিন্তু আমার ছেলেই চাই, আর এটাই সবার ইচ্ছা। অমিত, এই অমিত, কি হয়েছে? এবার এখন কি নতুন নাটক শুরু হলো? এই যে ভাই, এসব কি করছো? হ্যাঁ, এখানে এনেছো কেন? আর এখানে রাখছো কেন? আরে এসব কি হচ্ছে? একে এখান থেকে নিয়ে যাও না। কেন নিয়ে এসেছো এখানে? তুই কথা শুনবি না? না এই ডেড বডি আমার খুড়তুতো বোন নন্দিতা শর্মার। আমার বোনকে খুন করা হয়েছে। এই হলো পোস্টমর্টেম রিপোর্ট ভানুগড় মিউনিসিপ্যাল হসপিটাল থেকে, যাতে পরিষ্কার লেখা আছে যে নন্দিতার মৃত্যু বেআইনিভাবে অবর্ষণ করার জন্যই হয়েছে ডক্টর নিখিল কাশ্যপের হাসপাতালে। 5 মাসে অবর্ষণ কোনোভাবেই পসিবল নয়, তবুও সেটা করা হয়েছে। আর এক্সেসিভ ব্লিডিং এর জন্য ওর অপারেশন টেবিলেই মৃত্যু হয়েছে। আর ডক্টর কাশ্যপ এই নকল ডেথ সার্টিফিকেট দিয়েছে যে নন্দিতার মৃত্যু হার্ট অ্যাটাকে হয়েছে। আর তারপর ভানুগড় পুলিশ স্টেশনের এই অ্যাসিস্ট্যান্ট পুলিশ ইন্সপেক্টর গণেশ পণ্ডিত এই নকল এটিআর রিলিজ করেছে। আমার বোন নন্দিতা শর্মার মার্ডারে ওর স্বামী অমিত শর্মা, শাশুড়ি বন্দনা শর্মা আর শ্বশুর রাজেন্দ্র শর্মা, এই 3 জনই সামিল। আর সাথে সামিল এই নিখিল কাশ্যপ আর ওর স্ত্রী বৈশালী কাশ্যপ, যারা বেসিক্যালি ডক্টরই নয়, যারা বেআইনিভাবে ভ্রূণ হত্যা করার বিজনেস চালাচ্ছে তাদের হসপিটালে। ওদের কাছে কোনো ডিগ্রি, কোনো সার্টিফিকেট নেই, ওরা কোনোভাবেই ডক্টর নয়। আগে হ্যাঁ, এটা একটা গ্রস মেডিকেল ম্যাল প্র্যাকটিসের কেস, যেটা কোনো কোর্ট অর্ডার ছাড়া 5 মাসের ভ্রূণকে অ্যাবর্ট করবার অসফল চেষ্টা করা হয়েছিল। আর অত্যধিক ব্লিডিং এর জন্য পেশেন্টের মৃত্যু হয়। বডিটাকে পোস্টমর্টেম আমি করেছিলাম। সত্যি বলতে কি, এটা কোনো খুনের থেকে কম নয়। আর এটা কোনো টপ সিক্রেট নয় যে নিখিল কাশ্যপের সো কল্ড হসপিটালে র্যাম্পেডলি ইলিগ্যাল অ্যাবর্শন আর ফিটিসাইড করা হয়। এটা কি সত্যি 2 বছর আগে ডক্টর উমেশ ধবন নিখিল কাশ্যপের ইনকোয়ারির পরে ওনাকে ক্লিন চিট দিয়েছিলেন? এটা সত্যি, কিন্তু এটাও জরুরি যে এরকম ভোগাস ইনকোয়ারিকে কোশ্চেন করা হোক, এইরকম ক্লিন চিটকেও কোশ্চেন করা হোক। আর এটা খোঁজ নেওয়া দরকার যে এই এনকোয়ারি কি কোনো ম্যাল প্র্যাকটিসকে এক্সপোজ করার জন্য করা হয়েছিল নাকি লুকোনোর জন্য। সরি, এই কেসে আমি কিচ্ছু বলতে পারবো না, নো কমেন্টস। দেখুন,
আমার যা করার সেটা আমি করেছিলাম। হ্যাঁ, 2 বছর আগে কি হয়েছিল সেটা আমার মনে নেই, আর এখন কি হচ্ছে সে ব্যাপারে আমি কিচ্ছু জানি না। দেখুন, আপনারা আমাকে ক্ষমা করবেন, আমি একটু ব্যস্ত আছি, আমাকে একটা আর্জেন্ট সার্জারিতে যেতে হবে। আই এম ভেরি সরি, রাখছি। এটা আমাদের বাড়ির ব্যাপার, আমরা সেটা বুঝে নেবো। আপনারা কেন এসেছেন জানেন এখান থেকে? আরে এটা তুই কি নাটক শুরু করেছিস বলতো? হ্যাঁ, শান্তিতে তো যেতেও দিচ্ছিস না নন্দিতাকে। আরে আমরা শ্মশানে গিয়ে শান্তিতে ওর অন্ত্যেষ্টি করতে চেয়েছিলাম, আপনারা করতেই দিলেন না। তখন তো আপনারা ঝামেলা শুরু করে দিলেন, এখন আবার একে এখানে নিয়ে এলেন কেন? আগে সত্যি করে বলো, আমার মেয়েকে তোমরা কি করেছো? তোমরা একের পর এক মিথ্যে বলেছো। কোনো মন্দির টন্দিরে তোমরা যাওনি। প্রথমে টেস্ট করেছো, ছেলে নয় মেয়ে ছিল, সোজা অবসান টেবিলে নিয়ে গেলে আর মেরে ফেললে নন্দিতাকে। তোকে বলেছিলাম তো যে ওর হার্ট অ্যাটাক হয়েছিল, আর আমার কাছেও আছে মেডিকেল রিপোর্ট ডক্টরের, দেখাবো নাকি আপনাদের? আর তোমরা যদি ওকে রেখে দিতে চাও তাহলে নিয়ে যাও না ওকে তোমাদের বাড়িতে। নন্দিতাকে এখান থেকে একদম সরানো হবে না, বুঝেছেন আপনি? যতক্ষণ না ও বলছে যে ও কি করেছে নন্দিতার সাথে। মোড়ল মশাই, আপনি বুঝান না এদের, কেন আমার বাড়ির উঠোনে লাশটাকে রেখে দিয়েছে। নিয়ে যাক না ওকে। এই লাশ কি বলছেন আপনারা? এটা আমার মেয়ে, ওই হবাকে একদিন আপনাদের বাড়ির বউ ছিল। নমস্কার জয়দেব বাবু। এই কি রে আদিত্য, 2 বছর আগে তোকে বলেছিলাম নিখিল কাশ্যপকে কিছু করিস না, তবুও তুই ওর এগেইনস্টে এনকোয়ারি করিয়েছিলি। ওর বিরুদ্ধে কোনো প্রমাণ পাসনি, তুই আবার একই কাজ শুরু করেছিস তুই। জয়দেব বাবু, কাশ্যপ হসপিটালে একজন মহিলার মৃত্যু হয়েছে। একটা হসপিটাল দেখা আমাকে যেখানে মৃত্যু হয় না। কিন্তু মৃত্যুটা অবৈধ অ্যাবর্শনের জন্য হয়েছে জয়দেব বাবু, যেটা বেআইনি। আরে কোনটা আইন কোনটা বেআইনি আমাকে শেখাতে যাস না। তুই যে ব্রিজেশ কৌশিকের হাতের পুতুল, সেটা কিন্তু খুব ভালো করে আমি জানি। কিন্তু সবাই এই কথাটা জানে যে আপনার হাত নিখিল কাশ্যপের সঙ্গে মিলে রয়েছে। দুঃখ তো শুধু এটাই যে আপনার হাত সাধারণ মানুষের ভালোর জন্য এগিয়ে আসে না, তার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হয়। বাবু, খবর পেয়েছি এডিএম সাহেব ইনকোয়ারি বসিয়েছেন, ব্রজেশ বাবু লাগিয়ে দিয়েছেন। ও কেন সুযোগ ছাড়বে? ওর জায়গায় আমি থাকলে একই জিনিস করতাম। এসপি সাহেবকে বলে কিন্তু এই কেসের জন্য নতুন অফিসার আনা হচ্ছে, গণেশ পণ্ডিতকে সরানো হবে। হ্যাঁ, সেটা তো হবারই ছিল। এই নতুন পুলিশ টিমটা যদি ভেতরে ঢোকে তাহলে নিখিল বাবু ফেসে গেলেন। ডাক্তারকে ফোন কর। এই মিডিয়ার লোক ডেকে এখানে ঝামেলা করার কি ছিল? হ্যাঁ, আপনারা শুধু আমাদের উপর দোষারোপ করছেন। না হলে কি উত্তর দিতেই হবে। আপনি বলুন আগে। নমস্কার 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 নমস্কার। ব্রজেশ বাবু, ইনি হচ্ছেন প্রকাশ বাবু বাবা, আর ওই দুজন নন্দিতার মেয়ে, আর ইনি হলেন ডক্টর সুপ্রিয়া যাদব, খুড়তুতো বোন। খুব কঠিন সময়, কিন্তু আমরা সাথে আছি। ব্রিজেশ বাবু, এটা ঘরোয়া সমস্যা। স্বামী স্ত্রী দুজনে ঠিক করেছিল যে বাচ্চা নষ্ট করবে। বাজে কথা বন্ধ করো, এরা সবাই মিলে আমার মেয়েকে খুন করেছে। ব্রিজেশ বাবু, যতক্ষণ না নন্দিতার দোষীরা শাস্তি পাচ্ছে এবং এফআইআর না নেওয়া হচ্ছে, নন্দিতা এখান থেকে নড়বে না। দেখুন, আমি বুঝতে পারছি, কিন্তু মাথা ঠান্ডা রাখুন আর একটু ভেবেচিন্তে কাজ করুন। ডিএম আর এসপির অর্ডার অলরেডি বেরিয়ে গেছে। যতক্ষণ অর্ডারটা কার্যকরী না হচ্ছে ততক্ষণ আমরা অন্তিম সংস্কার করতে দেব না। ফ্যামিলি এখনো বডিটাকে দাহ করেনি। ঠিক আছে, ওর ফ্যামিলির সাথে কথা বলি, তারপর হসপিটালে ডক্টরের সঙ্গে কথা বলবো। স্যার, ডক্টর নিখিল কাশ্যপ আর বৈশালী 11 বছর ধরে হসপিটাল চালাচ্ছেন। 2 বছর আগে এনকোয়ারি করেও কিছু জানা যায়নি। প্রভাবশালী নেতা জয়দেবের সাথে ভালো সম্পর্ক, আর অন্য পার্টির নেতা ব্রজেশ কৌশিকের সঙ্গে তো আদায় কাজ করার সম্পর্ক। আচ্ছা, এই 2 নেতার ব্যক্তিগত শত্রুতায় আমাদের ব্যবহার করা হচ্ছে না তো? স্যার, কি হয়েছে? এসপি অফিস থেকে আপনার সাসপেনশন লেটার। তোকে জিজ্ঞাসাবাদ করলে কি বলবি? ওটাই স্যার, যেটা আমরা ঠিক করেছিলাম। ঠিক আছে, যা। স্যার, এই নিখিল কাশ্যপ ও একটা মানুষরূপী শয়তান। কোনো অ্যাঙ্গেল দিয়েই ও ডক্টর নয়। ডক্টর সুপ্রিয়া, আমরা কাউকে ছাড়বো না। অপরাধী অবশ্যই শাস্তি পাবে। এই কেসের তদন্ত আমরা শুরু করে দিয়েছি। আর দেরি করবেন না ডক্টর সুপ্রিয়া, আপনার কাছে আসল পোস্টমর্টেম রিপোর্টটা আছে। এভাবে আর আপনার দিদির বডিটা আটকে রাখবেন না, প্লিজ। স্যার, মনে হচ্ছে কাশ্যপ এখান থেকে পালিয়ে গেছে। ওদের বাড়ির সার্চ অর্ডারের জন্য আমি ডিএম এর সঙ্গে কথা বলছি। নরেশ হসপিটালে গেছে। এখান থেকেও পালিয়েছে।
স্বামী মুখাগ্নি করবে না তো কে করবে? স্বামী যদি মুখাগ্নি করে তবেই ওর আত্মা মুক্তি পাবে, বুঝতে পেরেছিস পাগল কোথাকার? বেঁচে থাকতে তো ওর জীবনটাকে নরক বানিয়ে দিয়েছিলেন, এখন আর কি স্বর্গে পাঠাবেন? চলে যান এখান থেকে। এই সুপ্রিয়া, আমার কথা শোন। না জেঠু, বেদিকা আগুন দেবে। এরা সবাই খুনি। এই খুনি কাকে বলছিস? সুপ্রিয়া, তুই কিন্তু খুব বাড়াবাড়ি করছিস। হ্যাঁ, খুব বেশি। আমাকে মুখাগ্নি করতে বাধা দিলে আগে তোকে চিতায় শোয়াবো, বুঝেছিস? এই দাও, এদিকে দাও। এই দাও, দাও। এই, আচ্ছা, তুমি কিছুতেই আগুন দেবে না, আমি কিছুতেই তোমাকে আগুন দিতে দেবো না। না, কিছুতেই না। অমিত শর্মা, হ্যাঁ? শেষকৃত্যের পর তোমাকে আমাদের সঙ্গে যেতে হবে। কেন? জিজ্ঞাসাবাদ করার আছে। স্যার, এক্ষুনি নিয়ে যান এদেরকে। খুনিদের এখানে কোনো দরকার নেই। বাজে কথা বলে না, মারবো এখনই। খুব তাড়াতাড়ি হাত ওঠে দেখছি। স্যার, এদের পুরো শর্মা ফ্যামিলিকে আপনি নিয়ে যান। নিয়ে যান এক্ষুনি। দেখো, অনেক ঝগড়া করেছো তুমি, এবার আগুনটা দিতে দাও। আর এমনিতেও তোমার দিদি নন্দিতা অনেক কিছু সহ্য করেছে। জয়দেববাবু, এবার আপনাকেই কিছু করতে হবে। এই পণ্ডিত তো হাল ছেড়ে দিয়েছে, কোনো অবস্থাতেই নতুন টিমটা যেন হসপিটালে ঢুকতে না পারে। সব স্টাফ আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে তো? হ্যাঁ, শুধু রতন নামদেব নামে একজন দুধওয়ালা বাদে। বেটা পালিয়ে বেড়াচ্ছে। কোনো ব্যাপার না, আমার লোক খুঁজে নেবে ওকে। ব্যাপারটা ঠান্ডা না হওয়া পর্যন্ত যেখানে আছো সেখানেই থাকো। শ্যাম, বলুন। ওই দুধওয়ালা আছে না, রতন রামদেব, খোঁজ কোথায় আছে? ঠিক আছে বাবু। এরকম অনেকে ছিল যারা এই র্যাকেটের ব্যাপারে জানতো। এই বড় র্যাকেটের ছোট ছোট বোড়েগুলোকে আমাদের চোখের সামনে থেকে লুকিয়ে ফেলা হয়, তাদের এলাকার বাইরে পাঠিয়ে দেওয়া হয়, তাদের সবাইকেই আন্ডারগ্রাউন্ড করে দেওয়া হয়, যাদের দ্বারা দীর্ঘদিন ধরে চলতে থাকা এই র্যাকেটের পর্দা ফাঁস হয়ে যাবার ভয় ছিল। রিপোর্টস একদম নর্মাল, বাচ্চা একদম সুস্থ, চিন্তার কোনো ব্যাপার নেই। পরের সপ্তাহে একবার চেক আপের জন্য চলে আসবেন। এমন একটা র্যাকেট যেখানে অনেক প্রভাবশালী ব্যক্তিও যুক্ত ছিল, কিন্তু তাদের ততক্ষণ পর্যন্ত ছোঁয়া যাবে না যতক্ষণ কেউ পরিষ্কার করে না বলছে যে কাশ্যপ হসপিটালে আসলে কি চলছিল। আর একবার যদি হার্ট অ্যাটাক বলিস না, তাহলে সোজা তোকে অ্যাটাক করব। জ্যান্ত তোকে পোস্টমর্টম করা হবে এই মুহূর্তে, এই ঘরেই। স্যার, আমাকে ফাঁসানো হচ্ছে। ফেঁসে গেছিস তো তুই। অ্যাবর্শনের আগে তোর সই নিয়েছিল ওই নিখিল কাশ্যপ? হ্যাঁ, এখানে নিজের নাম্বারটা লিখুন আর এখানে সাইন করে দিন। কোনো বিপদ হবে না তো? আরে এক কথা কতবার জিজ্ঞেস করবি? আরে এই ফর্মে লেখা আছে অপারেশনের সময় অনেক কিছুই হতে পারে। দেখুন, বাড়িতে টিভি দেখতে দেখতে তো অনেক কিছু হতে পারে। এটা শুধু সেফটির জন্য, সাইন করে দে। ওই সইটাই তোর কাল হলো। এরা মানে নিখিল কাশ্যপ আর তার গ্যাং, ওরা তোকে বলির পাঠা করেছে। ওরা তো সহজেই বেরিয়ে যাবে। কিন্তু স্যার, আমি তো অপারেশনের সময় ছিলামই না। সেটাই তো, তাই তোকে বলছি যেটা হয়েছে সেটা পরিষ্কার বলে দে, তারপর আমরা খোঁজ নিয়ে নেব হসপিটাল থেকে। না বলে কোনো লাভ হবে না মুন্সি। ফরেন্সিক এটা প্রমাণ করে দেবে যে এরিয়াটা তুই লিখেছিলিস। স্যার, আপনি তো জানেন আমি শুধু একজন হাবিলদার। সেটাই তো, তুই নিজের চাকরি কেন হারাতে চাস? না না স্যার, আমার দুটো ছোট ছোট বাচ্চা আছে। জানি। বস বস বস। সেই জন্যই বলছে, সব সত্যি বল। স্যার, ডিএম অফিস থেকে পারমিশন চলে এসেছে। আমরা নিখিল কাশ্যপের বাড়ি আর হসপিটালে গিয়ে তল্লাশি নিতে পারি, আর সবার ফোন সার্ভিলেন্সে দিতে পারি। চল অমিত, আমরা এই রাঘব বলগুলোকেও আমাদের জালে ধরার চেষ্টা করব, কিন্তু পুরো সম্ভাবনা রয়েছে ওরা পার পেয়ে যাবে। কিন্তু তোর তো কপাল খারাপ, তোকে জেল খাটতেই হবে। স্যার, স্যার দাঁড়ান। স্যার, বল। স্যার, আমি সবকিছু বলতে রাজি আছি স্যার। ঠিক আছে, চল বলতে শুরু কর। স্যার, আপনি আমাকে বাঁচিয়ে নেবেন তো স্যার? আগে তুই বলতে তো শুরু কর, তারপর দেখা যাবে কি করা যায়। এই কেসটা
সেই সত্যের ভিত্তিতে শুরু হতে যাচ্ছিল যেটা অমিত আমাদের বলতে যাচ্ছিল, যে আসলে তার স্ত্রী নন্দিতার সঙ্গে ঠিক কি হয়েছিল। আর রতন নামদেব, একজন দুধওয়ালা, সে আমাদের এই র্যাকেটের সবচাইতে বড় ব্রেক থ্রু দিতে চলেছিল, যেটা নিখিল কাশ্যপ, তার স্ত্রী বৈশালী কাশ্যপ আর ওখানকার বহু প্রভাবশালী ব্যক্তি বহু বছর ধরে চালিয়ে যাচ্ছিল। একটা সময় ছিল যখন কেউ সামান্য ঘুষ নিতে গেলেও ধরা পড়ে যেত। তখন সে এবং তার পরিবার ভীষণভাবে লজ্জিত হতো। সবকিছুর মধ্যে সততাকেই সবচাইতে উচ্চ আসন দেওয়া হতো। সবাই এটাই চাইতো যে সত্যের রাস্তা ধরে চলবে। সত্যি আর সততা, এটা শুধুমাত্র সেই শব্দ নয় যেটা বিশেষ মুহূর্তে বলার, বরং এ দুটো দুই স্তম্ভ যাতে মানুষের মনুষ্যত্ব টিকে থাকত। কিন্তু বর্তমানের এই কেসটাতে আমরা যেটা জানতে পারলাম সেটা খুবই জঘন্য আর লজ্জাজনক ব্যবসা সম্পর্কে জানতে পারলাম, যাতে অনেক তথাকথিত ভদ্রলোক নিজের ডাল ভাত এমনকি ক্ষীরও কামাচ্ছিল। আমরা এই কেসটার শেষে কি করে পৌঁছব? সেটা কি ওপর মহলে চেয়ারগুলো না নাড়িয়ে সম্ভব ছিল? পরবর্তী এপিসোডে আমরা সমস্ত প্রশ্নের উত্তর পাব। ক্রাইম পেট্রোল সতর্কে। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.